হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। সেদিন দলে দলে লোকজন আমাদের ঘরে ঢুকছিল। কেউ দেখছিল আম্মাকে, কেউ আব্বাকে, অথচ সবার দেখার কথা ছিল আমার বড় আপাকে। সময়টা হেমন্তের এক সোনাঝরা মিষ্টি দুপুর। সারা বাড়ি জুড়ে অতিথি আসলো। আমাদের পরিবারের প্রথম বিয়ে বলে কথা। অবনী আপার বিয়েটা তখন সম্পন্ন হয়ে গিয়েছে কায়সার ভাইয়ের সাথে। কায়সার ভাই হলো আমার বড় চাচার মেজো ছেলে। আমার দাদি আব্বাকে অনেক ভালোবাসতেন, ছোট ছেলে বলে। আবার সেই ছেলের ঘরের প্রথম সন্তান আমার আপা। দাদির পরাণ ছিল আমার অবনী আপা। দাদি অনেক চেয়েছিলেন নিজেই পাত্র ঠিক করবেন তার অবনীর জন্য। হলো তাই। আব্বাও মায়ের আবদার ফেলতে পারেননি। এক বাক্যে রাজি হয়ে গেলেন আপার সাথে কায়সার ভাইয়ের বিয়ের কথা। যখন দুই পরিবারের মাঝে পাকা হয়, তখন আপা ক্লাস 8-এ পড়ে, বয়স 14 বছর, আর কায়সার ভাই তখন কলেজে পড়ে, হোস্টেলে থেকে। আপা কলেজ পাশ করলেই বিয়ে হবে। গুরুগম্ভীর কায়সার ভাইয়ের দিক থেকেও কোনো আপত্তি ছিল না। আপার সাথে অতিরিক্ত কথাও বলতেন না। আপাও লজ্জায় লুকিয়ে থাকত কায়সার ভাই বাড়ি এলে। আব্বা তারপর বিদেশে চলে যায়, সবকিছুই ঠিকঠাক চলছে। এদিকে যখন আপার বয়স পেরিয়ে চঞ্চল তারুণ্যে পা রাখল, তখন দুই পরিবারের অপেক্ষার অবসান হল। বিয়ের দিন ঘনিয়ে আসছে। আম্মা আব্বাকে চিঠি লিখলেন আপার বিয়ের বিষয়ে। তখন চিঠির স্বর্ণালী যুগ ছিল। চিঠির উত্তর আসতে 3 মাস সময় চলে যেত। বসে থাকার সময় নেই। আম্মা আমাকে নিয়ে বড় বাজারে গেলেন। আব্বার কাছে টেলিগ্রাম করে জানতে চাইলেন কিভাবে কি করবেন বিয়ের বিষয়ে। তখন টেলিগ্রাম ছিল দেশের বাইরে বার্তা আদান প্রদানের সবচেয়ে দ্রুততম মাধ্যম। আব্বার থেকে জবাব এলো, আমি অবনীর বিয়ের আগেই বাড়িতে পৌঁছে যাব। তুমি সব প্রস্তুত করতে থাক। তারপর আব্বা অনেক টাকা পাঠিয়েছিলেন বড় আপার বিয়ে উপলক্ষে। বিয়ের কার্ড ছাপানো শেষ, বিলি করাও শেষ হল। আব্বার আশা হয় না। বিয়ের দিন যতই আসছে আমার আম্মার মন খারাপ ততই গভীর হচ্ছে। আপার হলুদের দিন মেজো আপা সজনী আপা চঞ্চল আম্মাকে বলল, তোমার জামাই আসে না কেন? আগের মতো চিঠিও লিখে না। আমাদের কোনো বোনের কাছে দূরে গেলে বুঝি পুরুষ মানুষের মন পাথর হয়ে যায়। তখন আম্মার হাতে নারকেল শোলার চিকন বিছানার ঝাড়ু ছিল। আম্মা চ্যাত করে উঠলেন, গরম তেলে পানি পড়ার মতোই সেই ঝাড়ু দিয়ে সজনী আপাকে মারলেন। গজগজ করে বললেন, পড়াশোনা করে মুখের ভাষা এমন হলো কেন? তোর পিতাকে নিয়ে কেউ এইভাবে কথা বলে? বাড়িতে এসে বসে থাকলে ভাত আসবে, আর বইয়ের ভাষায় কথা বলতে পারিস না? পরিবারের কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? তোর পড়াশোনা করে কি লাভ হচ্ছে? কি শিখছিস স্কুলে গিয়ে? তোর আব্বা আসলেই তোকে বিয়ে দিয়ে দিব, তখন এইভাবে কথা বলিস তুই? আমি অবনী রজনী কিভাবে কথা বলি দেখিস না? সজনী আপা তখন মিনমিনিয়ে বলল, তুমি হলে মাস্টারের মেয়ে, তুমি তো বইয়ের ভাষায় কথা বলবে। কি লাভ গ্রামে থেকে শুদ্ধ ভাষায় কথা বলে? সেই লাউ সেই কদু। আমি কিছু বলি না, চুপচাপ বোকার মতো দাঁড়িয়ে থাকি। আম্মা কাজের ব্যস্ততায় ডুবে যান। ঘর ভর্তি অতিথি। আপার বিয়ে উপলক্ষে শহর থেকে বড় মামারাও এসেছে। আপার হলুদের দিন বিকেলে সবাই আব্বার কথা জানতে চাচ্ছে আম্মার কাছে। নানু উৎকণ্ঠিত নিয়ে জিজ্ঞেস করল, কিরে জেসমিন, জামাই আসবে কি অবনীর বিয়ার আগেই? আম্মার আগে দাদি উত্তর দিলেন, বেআইন আইব, আমার মন বলছে। দাদির কথা ঠিক হয়েছে। আব্বা সত্যি আপার বিয়ের দিন শেষ দুপুরে এসে পড়ল। কিন্তু চমকপ্রদ কাহিনী হল, আব্বার পায়ে পায়ে সাথী হয়ে বিড়ালের ন্যায় এক বিদেশিনীও ঢুকল আমাদের ঘরের ভিতরে। অল্প সময়ের ব্যবধানেই বিয়ে বাড়ির উৎসবমুখর পরিবেশ থমথমে রূপ ধারণ করল। সবাই অবাক চোখে আব্বাকে দেখছে। আডালে আবডালে আশপাশের বাড়ির মানুষ দল বেঁধে আমাদের ঘরে ঢুকল। গ্রামে সামান্য কিছু ঘটলেও আগুনের হোলকার মতো চারদিকে ছড়িয়ে যায়। নানাজনে নানা কথা বলছে। কেউ বলছে, চলেন নতুন বউ দেখি। বাকি জনে উৎসুক চোখে মুখে বলে, ওই বাড়ির ছেলের সাথে বিয়ে হয়েছে, এদের কি দেখব? দেখার জিনিস তো এখানে। কেউ বলে, কামরুলে আসলেই তাই, অনেক সুন্দর, আম্মার চেয়ে বেশি। আব্বা তাকে আম্মার বেডরুমে নিয়ে গেল। আমি ও মেজো আপা আব্বাকে পা ছুঁয়ে সালাম করলাম।
আব্বা আমাদের দুই বোনকে আদেশের সুরে বলল, নতুন অতিথিকে সালাম করো। আব্বা আমাদেরকে আগে থেকেই তুই সি না বলে কি তুমি ই বলে সম্বোধন করত। আমি সালাম দিলাম উনার পা ছুঁয়ে। সজনী আপা সালাম না দিয়ে 3 লাফে ঘরের দরজা ডিঙিয়ে উঠানে পা রাখল। আমিও তার সাথে বাইরে চলে গেলাম। নানি আলাপ করছে ঘরের পিছনে গিয়ে। দাদি স্বাভাবিক আছেন। মেজ আপা ঘরে আম্মার কাছে গেল, আপার মুখ শক্ত করে এক দৃষ্টিতে কাঠিন্যতা এনে আম্মার দিকে চাইল। আম্মা তার চেয়েও দৃষ্টি কঠিন করে তাকালো মেজ আপার দিকে। টনটনে কণ্ঠে বলল, তুই কি বলবি আমি জানি। একজন বিয়ে করে মনের আনন্দে বুনিয়ে আসছে, তাহলে তোদের আনন্দ বন্ধ হবে কেন? ইয়া, বিয়ের আনন্দ কর গিয়ে। আমি বড় কাকার ঘরে গেলাম। বধূ বসে থাকা বড় আপার কানে কানে কথাটা বললাম। আপা খলখল করে উঠল শুনে, খারাপ কথা নিয়ে এসেছিস? আমাদের ঘরে কিসের নতুন বিদেশিনী? পরে কেঁদে ফেললাম। আপা বসা থেকে উঠে দাঁড়াল। সাজানো রঙিন মায়াবী মুখখানি লাল রঙের মতো আকার ধারণ করল। কারুকাজ করা শাড়ির কুচিগুলো এক হাত দিয়ে একটু উপরে তুলে ধরল। আমার সাথে তিনি উঠান ডিঙিয়ে ঘরের ভিতরে এলো। নানি ফ্যাসফ্যাসে কণ্ঠে আপাকে বলল, নানু ভাই, তুই স্বামীর ঘর থেইকা উইঠা আসলি কেন? আপা নিরুত্তর। দাদি বলল, হেরে নবুবিন, তুই চিলা যা কইলাম স্বামীর ঘরে। আপা কাউকেই প্রতিউত্তর দিল না, সোজা আম্মার রুমে গেল। আমি মেজ আপা আপার পাশে হেসে দাঁড়ালাম। আব্বা, আপনি 5 বছর পরে দেশে আসলেন, কিন্তু ইনি কে? আব্বা বললেন, তার জবাব তোমার আম্মাকে জিজ্ঞেস করো গিয়ে। আপা রেগে গেল, বলে, মানসম্মান সব শেষ করে দিলেন। আম্মাকে কি আর জিজ্ঞেস করব? আমি বুঝি না আমার ঘর এখন টিকবে? আব্বা, আপনার বিবেক নষ্ট হয়ে গেল বিদেশের মাটিতে থেকে। আব্বা আপার মুখে 2টা মার বসিয়ে দিলেন। আর ধমকের সুরে বললেন, খারাপ মেয়ে কোথাকার। পিতার দিকে চোখ তুলে কথা বলছ? এত বড় আস্পর্ধা কিসের? ঘর ভাঙ্গবে তোমার? বিয়ে কার সাথে হয়েছে? আমার ভাতিজার সাথে, কায়সার। যদি আমার বিষয় নিয়ে তোমার সাথে উচ্চবাচ্য করে, তাকে শেষ করে ফেলব আমি। এই বলে দিলাম। সেই বিদেশিনী আব্বার দিকে চেয়ে বলল, ইংরেজিতে, কি হয়েছে কামরুল? বিদেশিনী আরও বলল, তুমি তো তোমার পরিবার সম্পর্কে আমাকে কিছুই বলনি। আব্বা চুপ করে থাকে। আপার করা অপমানটা হজম হচ্ছে না। আপা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে কান্না করছে। আব্বার কণ্ঠ শুনেই আম্মা ছুটে এলেন। আব্বার দিকে রাগী অভিমানী চোখে চাইলেন। রোষপূর্ণ কণ্ঠে বললেন, আপনি এটা কি করলেন? আমার মাতি হওয়া মেয়ের শরীরে হাত তুললেন। আপনি কি মানুষ? আব্বা বললেন, ও মার খেয়েছে তোমার জন্য। তোমাকে তো সবই বলছি। তুমি যদি বিষয়টা ওদেরকে আগেই সহজ করে বুঝিয়ে বলতে, তাহলে সবকিছু অস্বাভাবিক হতো না। তুমিই তো বললে ওকে বাড়ি নিয়ে আসতে, নাকি? এখন সবকিছু অস্বীকার করবে? আমি কিছুই জানি না বলে আমরা 3 বোন বিস্ফারিত চাহনিতে একে অপরের দিকে চাইলাম। আর ভাবলাম, আম্মা আব্বার দ্বিতীয় স্ত্রীর কথা জানে। রহস্যটা কোথায়? আম্মা নির্বাক ঘর থেকে বেরিয়ে গেলেন। আম্মার পিছন পিছন 3 বোনও বের হয়ে গেলাম। সবাই যার যার মতো এদিক ওদিক ছড়িয়ে গেল। সবার চোখে মুখে রাজ্যের বিরক্তি ভর করে আছে। থম মেরে থাকা মেঘাসির ন্যায়। আপা আম্মাকে জিজ্ঞেস করল, আম্মা, আব্বা যা বলল তা কি সত্যি? আম্মার সরল স্বীকারোক্তি, হ্যাঁ আমি জানি। আপার কণ্ঠ ধরে এলো। নরম কণ্ঠে জানতে চাইল, আম্মা কেন নিজের পায়ে নিজে কুড়াল মারলেন? ইয়া, আমরা 3 বোনও জানি না। আম্মা অনেক চুপচাপ। সজনী আপার আগে অনেক চঞ্চল অধৈর্যশীলা সুরে বলে ফেলল, আম্মা, আমি সেই সাদা রঙের মেয়েটাকে শেষ করে ফেলব। আমাদের ঘরে এই মহিলা থাকতে পারবে না। আমি কাউকে ভয় করি না। বড় আপা চাইলেও আর আম্মার কাছে থাকতে পারল না। বড় কাকার ঘরে, অর্থাৎ তার স্বামীর কাছে চলে যেতে হলো ডাক পড়াতে। আম্মা আপার দিকে চেয়ে বললেন, চুলায় লাগডি দেখছিস মেয়ে? একদম শেষ করে ফেলব তোকে। ছোট মুখে বড় কথা বলবি না। সজনী আপা ধুপধাপ পায়ের আওয়াজ তুলে রসুই ঘর থেকে বের হয়ে গেল। আমি আম্মার দিকে চেয়ে বললাম, আম্মা, আমি কি চলে যাব না? তোমার পাশে একটু বসবো। আম্মা আমার হাত ধরে টেনে নিজের পাশে বসালেন। অনেক কেঁদে উঠলেন আম্মা। আমিও হুহু করে কেঁদে ফেললাম। আম্মা বললেন, আম্মা, শেষ হয়ে গেলেও তোর আব্বার বিদেশিনীকে কিছু বলিস না। তোরা তো আর ছোট নয়। নিজেকে নিজেই দেখে শুনে রাখতে পারবি। আর তোর আব্বা এবং সেও কিন্তু তোদের অবহেলা করবে না। এমন কথাই হয়েছে তোর আব্বা আর আমার সাথে। আমি নিস্তেজ গলায় জানতে চাইলাম, আম্মা, তুমি কি মরে যাবে? মরণ কপালে যখন থাকবে তখন আটকানোর সাধ্য কারো নেই রে মা। তুই সবার ছোট হলেও মায়ের বুঝদার লক্ষ্মী মেয়ে।
সামনে ম্যাট্রিক পরীক্ষা, তুই ভালো রেজাল্ট করবি। পড়াশোনা শেষ করে ভালো চাকরি করবি তুই মা। আকাশের তারা হয়ে তোদের 3 বোনকে দেখব আমি। তোরা মায়ের 7 রাজার ধন মানিক। আমার নারী জনম সার্থক, তোদের জন্ম দিতে পেরেছি বলে আম্মা আর কিছুই বলতে পারল না, চুপ হয়ে গেল। আমরা সবাই লক্ষ্য করে দেখলাম রাতে আব্বা সেই বিদেশিনীকে নিয়ে আম্মার রুমে ঘুমিয়েছে। ঘর ভর্তি অতিথি, তাই আম্মা ঘরের ভিতর এক টুকরা খালি জায়গায় ঘুমিয়েছে। পরের দিন সব অতিথি চলে গেল। নানি আম্মার জন্য সবাই বিদায় নিলেন। কায়েসার ভাইয়ের সাথে বড় আপার একটু ভাব জমছে, আমি বুঝতে পারছি। কায়েসার ভাই আমাকে আর সজনী আপার কাছে বড় আপার বিষয়ে নালিশ দিল। দুষ্টুমিষ্ট চোখে বলল, তোরা তো এখন আমার শালিকা, তোরাই বিচার কর এইবার। অবনী এত গুটিয়ে থাকে কেন? আমার কাছে আসলে মনে কিন্তু অনেক চায় এই ছেলেটাকে। তা আমি অনেক বুঝি, কিন্তু উপরে উপরে এমন ভাব ধরে কেন? সামান্য হাত ধরতে গেলেও লজ্জাবতী পাতার মতো চুপসে যায়। এইভাবে চললে আমি 5 বছরেও বাবুর আব্বু ডাক শুনতে পারবো না। কায়েসার ভাইজের মুখে এটা শুনেই সজনী আপা বলল, ওমাগো, আমার বোন বেশি লজ্জায় শেষ হয়ে যাবে। কিসব কথা বললা? সজনী আপা সরে গেল কায়েসার ভাইয়ের সামনে থেকে। কিরে উতলা রজনী, তুইও কিছু শোনা আমারে। আমি বললাম, আমি আর কি শোনাবো ভাই, আব্বার ঘটনায় হয়তো আপার মন অনেক খারাপ। সেটার জন্য তো আমিও ক্ষেপে আছি। বিয়ের আমেজটা সাথী হলো, তারপরেই কামরুল মিয়ার সাথে বোঝাপড়া আছে। আমার চাচিরে এসে এইভাবে ব্যথার সমুদ্রে ফেলে পার পাবে না, অন্তত আমার কাছ থেকে। আচ্ছা কায়েসার ভাই, আমি এখন যাই। আপনাদের 2 জনের মধ্যে আমি পিষে যেতে চাই না বলেই আমিও সরে গেলাম কায়েসার ভাইয়ের সামনে থেকে। পরের দিন বিকেলে দাদি 1-2 কথায় আব্বার উপর অনেক অসন্তোষ প্রকাশ করল দ্বিতীয় বিয়ে নিয়ে। আব্বাও এই প্রথম দাদির মুখে তর্ক করল, নানান যুক্তি খণ্ডন করে। আব্বা রেগে গেল আম্মার উপরে। কেন দাদিকে বুঝিয়ে ম্যানেজ করে রাখল না আগেই, তাহার আজ মায়ের মুখে এসে এইসব কথা শুনতে হতো না। আম্মার সাথে আব্বার তর্ক এক পর্যায়ে সংঘাতে পরিণত হয়। আব্বা আম্মার শরীরে হাত তুলে ফেলল। এটা সজনী আপা দেখে আব্বার উপরে রাগও হল। আপা সেই বিদেশিনীকে ভুলভাল ইংরেজিতে বকা দিল, সেজন্য আব্বা সজনী আপাকে অনেক মারল। আমি কায়েসার ভাইকে ডেকে নিয়ে যাই। কায়েসার ভাই আব্বার হাত ধরে ফেলতে বাধ্য হয়। আব্বা থেমে যায়, ফনাতোলা সাপের মতন ফুসফুস করতে থাকে। পরের দিন সূর্য উঠার পরেই দাদি কায়েসার ভাইকে নিয়ে রেজিস্ট্রি অফিসে যায় এবং দাদি তার সব সম্পত্তি ভাগ করে দেয়া সবার মাঝে। সেখানে আমার আম্মাও ছিল। দাদা দাদিকে অনেক ভালোবাসত এবং দাদা নাকি দাদিকে টিয়া পাখি বলেই ডাকত। তো দাদা সকল সম্পত্তি সুস্থ থাকা অবস্থায় দলিল করে দিয়ে দেয় দাদির নামে। কেবল সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে আব্বাকে। দাদি আব্বাকে বঞ্চিত করার জন্যই এই ভাগবাটোয়ারা করে ফেলেছে। জায়গার এই বিশ্বাসটা আব্বা কিছুতেই জানতে পারেনি। একদিন ভোরে উঠে আমরা কেউই সজনী আপাকে খুঁজে পাচ্ছি না। সম্ভাব্য কোথাও আপার খোঁজ মিলল না। আম্মা জ্ঞান হারিয়ে আছে আপার জন্য। পরে সজনী আপার বালিশের কভারের ভিতরে একটি চিরকুট পেলাম। আম্মার কাছে লেখা, আমার কলিজার আম্মা, আব্বা যেই কাহিনী করল তার জন্য তোমার ও আমাদের জীবনে দুর্যোগ নেমে এলো। আমি আর সহ্য করতে পারছি না আম্মা। বাড়িতে থাকলে তোমার উপর করা আব্বার নির্যাতন আমি মেনে নিতে পারব না। আর প্রতিবাদ করতে গেলে অত্যাচারিত হয়। তাই বাড়ি ছাড়তে আমি বাধ্য হলাম। আমি নরেশকে বিয়ে করেছি। আমি তাকে ভালোবাসি। তার সাথে ইটকাঠের শহরে চলে যাচ্ছি। সে আমাকে সুখের কাছাকাছি রাখার চেষ্টায় নিমগ্ন থাকবে। আম্মা ঠিক তোমার মতো। দোয়া করো। মন চাইলে আর পড়াশোনা করতে ইচ্ছে করছে না। এসএসসি পাস দিচ্ছি তো মন্দ কি? আমাকে ক্ষমা করতে না পারলে অভিশাপ দিও। তুমি আমার মা, তোমার অভিশাপও বেঁচে থাকার আশীর্বাদ হবে। ইতি তোমার অপ্রিয় কন্যা সজনী। আমরা আপাকে খোঁজার চেষ্টা করলাম না, যে নিজ থেকেই হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায় না। আম্মা কন্যা শোকে পাথর হয়ে গেলেন, নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেল। আমার আর অবনীর আপার 2 চোখ সারাক্ষণ অশ্রুলে ডুবে থাকে। দাদির ঘোলাটে চোখ আরও ঘোলাটে হয়ে গেল। নাতনি শোকেও মাঝ বয়সে পুত্রের অনুচিত কর্মকাণ্ডে আব্বার মাঝে বিশেষ কোনো ভাবান্তর বা আক্ষেপ পরিলক্ষিত হল না। সজনী মনে হয় কিঞ্চিত খুশি হয়েছেন, ঘর থেকে একটা উৎখাত হল বলে। তার বিদেশিনীর ভাষা কেউ বুঝে না, তাই সে তার মতো করেই রুমে পড়ে থাকে আর সময় হলে টেবিলে এসে খেয়ে যায়। আম্মা তো তার সামনেই আসে না। কারণ ছাড়া তার ও আব্বার থেকে দূরে থাকে, লুকিয়ে লুকিয়ে বাঁচে, গোপনে কাঁদে। এদিকে দাদি ক্রমশ সাহসী হয়ে গেলেন, শ্বাসকষ্ট বেড়ে গেল।
4 সপ্তাহ না ঘুরতেই দাদি এই পৃথিবী ছেড়ে চলে গেল। দাদির শোক না কাটিয়ে উঠতেই আম্মা আমাকে এক বিকেলে ডেকে বললেন, তোর আব্বা জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এনেছে। আমাকে বলছে তোকে জিজ্ঞেস করতে তুই রাজি কিনা। শুনে আমি অবাক হয়ে উঠলাম, আশ্চর্যের সপ্তাকাশে পৌঁছে গেলাম। আমি হিসাব মিলাতে পারছি না কিছুতেই। আম্মার ব্যথা ভরা মুখখানির দিকে কোমল দৃষ্টি ফেললাম। মাথা নামিয়ে ছোট্ট করে বললাম, না আম্মা, আমি পড়াশোনা করতে চাই, আমার বিয়ের উপযুক্ত সময় এখনো হয়নি। আম্মা নরম স্বরে বললেন, এটা তো আমারও কথা, কিন্তু তারে কে বুঝাবে? এটা তার মাকে যা মান্য করত সেই রাস্তাও বন্ধ হয়ে গেল চিরদিনের জন্য। আম্মা ছন্দহারা স্রোতের ন্যায় দুলে চলে গেল, আমার সামনে থেকে মগ্ন হল মিছে মায়ের সংসারের কাজে। সজনী আপার কথা অনেক মনে পড়ছে, জানি না কেমন আছে, কোথায় আছে। সেই নরেশের সাথে। একটু পর আম্মার জন্য আব্বার কাছে অনেক কথা শুনতে হলো। আমি আস্তে আস্তে সেদিকে গেলাম এবং চুপটি করে আড়ি পেতে রইলাম আব্বার কথাগুলো শোনার জন্য। তাহলে তার বিষয়ে আমি আর কিছুই জানি না। তুমি বিয়ে দিও তোমার মেয়েকে। কি করেছ? তুমি সংসারে পড়ে থেকে বাইরে মাসে টাকা দিয়েছি আর বসে খেয়েছ। বলি, বিদেশের মাটিতে কি টাকা রাস্তায় কুড়ালে পাওয়া যায়? পরিশ্রম করতে হয়নি? মেয়েদের ভালোভাবে শিক্ষা দিতে পারনি? একজন নিজের বিয়ের দিনেই বাবার দিকে চোখ তুলে কথা বলো, আরেকজন ছেলের সাথে পালিয়ে গেল, আরেকটা হয়েছে অবাধ। আর হ্যাঁ, জেনিফার বলছে সে গ্রামে থাকবে না, শহরে সেখানে বাসা নিতে। আর এই অসুস্থ পরিবেশে কি করেই বা থাকে? আমি বাইরে থাকতে তুমি বলছো ওকে বাড়িতে নিয়ে আসলে কোনো সমস্যা হবে না, ও ভালোই থাকতে পারবে। তুমি সব সামলে রাখবে, এই তার সামনে রাখার নমুনা কি দেইনি? আমি তোমাকে কাল বা পরশু জেনিফারকে নিয়ে চলে যাব। চিন্তার কারণ নেই, আমি আগের মতোই খরচ দিব। দায়িত্ব তোমারই থাকবে সবসময়। আব্বা ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। আম্মার কোনো মৃদুকণ্ঠ শুনতে পেলাম না। আম্মার উপরে আমার অনেক রাগ হল। আম্মা কি বোবা হয়ে গেল নাকি? আম্মার কাছে এই কথাগুলোর কাউন্টার দেওয়ার মতো কোনো কথাই নেই। আমি চড়ুই পাখির মতো ফুর্ত করে সরে গেলাম। পুকুর ঘাটে গিয়ে দপ করে বসে পড়লাম। এটা আমাদের আমপুকুর। এই পুকুরের পাটার অধিকাংশ স্থান নানা জাতের সব সুস্বাদু আম গাছ দ্বারা আবেষ্টিত। পাকা সিঁড়িতে 2 পা ভিজিয়ে বসে মাথা তুলে উপরের দিকে চাইলাম। সূর্যটা ডুবু প্রায়, সারা আকাশটা রক্তিমা আভায় ছেয়ে গিয়েছে। আম্মার জন্য ভিতর হতে ঠেলে ঠুলে কান্না ঘেয়ে আসছে, কিন্তু আমার কান্নাগুলো দলা পাকিয়ে গলায় এসে বসে আছে, বের হচ্ছে না। দেখে আমি আমার গলা ধরলাম শক্ত করে। কিরে, অভিমানে শেষ হয়ে যেতে ইচ্ছে করছে? সন্ধ্যাকে সাক্ষী রেখে চেনা গলার স্বর শুনে হাত সরিয়ে নিলাম গলা থেকে। অভিমানী মুখে ঘাড় উল্টিয়ে চাইলাম পাশের বাড়ির ভার্সিটি পড়ুয়া নোমান ভাই এবং আমার হাউস টিউট আম্মা। উনার কাছে আমাকে প্রাইভেট পড়তে দিয়েছে 1 বছর ধরে। নোমান ভাই আমাকে পছন্দ করে অনেক। আমিও মনে করি, কিন্তু বুঝতে দিই না। আমি রাগী কণ্ঠে বললাম, চুম্বকের মতো আটকে আছেন কেন? আপনি এটা চিড়িয়াখানা, বিরল প্রাণী দেখছেন? এই অসময়ে আমাদের বাড়ির পথে কি তোর ভাষায় উত্তর দিই? ইয়েস, এটা চিড়িয়াখানা, আর বিরল প্রাণীটা হলি তুই। তোকে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না। রাতে ঘুমাতে সমস্যা হয় আমার, তাই দেখার জন্যই এই পথ দিয়ে বাড়ি যাচ্ছি। কাল থেকে পড়তে যাবি, বিয়ের উৎসবের বাহানা আর কত ফাঁকি দিবি? পরে তো ডাব্বা মারবি, কেউই বিয়ে করবে না, আমারই করতে হবে। বিয়ে তোকে করলাম, ঘরে যা বলছি। শাসনের ভঙ্গিতে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বললেন কথাগুলো। আমি লজ্জায় শেষ হয়ে গেলাম। এত খারাপ লোক তুমি? মুখে কিছুই আটকায় না, যখন যা আসে মনে মুখ দিয়ে বলে ফেলে। আমি হাতের কাছে পড়ে থাকা ছোট একটি পাথর ছুঁড়ে মারলাম নোমান ভাইয়ের দিকে। উনি ক্যাচ ধরে ফেললেন, হাত উঁচিয়ে বিজয়ের হাসি দিয়ে বললেন, শান্তি পেয়েছিস তো? তুই শান্তি পেলেই আমার শীষ বাজাতে বাজাতে দ্রুত পায়ে চলে গেল নোমান ভাই। চারপাশ জুড়ে আধার ঘনিয়ে এলো, টেরি পেলাম না। আম্মা এগিয়ে এলো, সজাগ কণ্ঠে বলল, কিরে রজনী, পুকুর ঘাটে বসে আছিস কেন? এমনি আম্মা, ভালো মনে হচ্ছে না। মেজো আপার জন্য মনটা কেমন করছে গু। আম্মা আমার কাছে গিয়ে বসালেন, আমার শরীরের উপর হাত রাখলেন, আমাকে আলতো করে ধরলেন। আমি আম্মার দিকে চেয়ে বললাম, আব্বা যখন অন্যায়ভাবে এতগুলো কথা তোমাকে শোনালো, তুমি কেন অক্ষমের মতো চুপ করে রইলে? আম্মা, কেন বলনি? উনি বিদেশে শ্রম দেয়, তুমিও সংসারে শ্রম দাও। যার দায়িত্বে যেই কাজ, তাকে সেইসব কাজ করতেই হবে। এটা এত ফলো করে বলার মতো কিছু নয়, এটাই সিস্টেম। তার শ্রমের মূল্য আছে, তোমার শ্রমের মূল্য নেই।
সকাল থেকে রাত অবধি তুমি যে সংসারের ঘানি টেনে যাচ্ছ সেই শ্রমের সম্মানী হিসাব করলে প্রতি মাসে তুমিও বড় অঙ্কের স্যালারি পাও। আম্মা, সে তো জন্ম দিয়েই মুক্তি 3 জনকে, বাকি সব তুমি করছো। আম্মা, তুমি কেবল জন্ম দিলে আর মাসে দান খরাতের মতো টাকা পয়সা দিলেই পিতা হওয়া যায় না। উনি একজন অযোগ্য ব্যর্থ পিতা। আমার চোখে আম্মা চোখ বড় করে আমার দিকে চেয়ে রইল। কাকের মতন আমি কিভাবে এত কথা বলতে শিখেছি ভেবেই মনে হয় আম্মা অবাক হয়ে গেল। পড়াশোনায় ভালো, আমি কথার পিঠে কথা বলতে শিখেছি, যুক্তি খণ্ডন করতে শিখেছি। আমি অবনী নয়, মার খেয়ে চুপ করে থাকি। আমি সজনী নয়, না বুঝে চুপ করে অযৌক্তিক কথা বলি। আমি রজনী, অনেকটা ইন্ট্রোভার্ট, কিন্তু বোকানো সিচুয়েশন বুঝে পা ফেলতে পারি। এটা আম্মার কাছ থেকেই শিখেছি। আম্মার শরীরের সাথে ছোঁয়া পেয়ে ঘরে চলে এসেছি। নতুন বিয়ে কায়সার ভাইও বাড়িতে, তাই বড় আপা আমাদের ঘরে আসতে পারছে না। আমি সেই দিকে গিয়ে সব বলতে পারছি না, কিন্তু বড় আপাকে সবকিছু জানানোর জন্য মনটা অনেক কেমন করছে। কারণ আব্বার সেই দিনের কথায়ও বেশ স্পষ্ট হলো তার দ্বিতীয় বিয়ের বিষয়ে। আম্মা সব জানে এবং আম্মার সম্মতি নিয়েই কাজটি হয়েছে। আপা সহ আম্মার থেকে এই বিষয় জানতেই হবে। 2 দিন পরে আব্বা তার বিদেশিনীকে নিয়ে শহরে চলে গেল। আব্বা চলে যাওয়ার পরে আম্মা আর্তনাদ করে কাঁদল আব্বার জন্য। এতটা বছর স্বামীকে চোখের সামনে পেয়ে দেখেই গেল, কেবল দূর আকাশের তারার মতন। না কাছে যেতে পারল, ছুঁয়ে দেখতে পারল। এই বিরহ যন্ত্রণা আমার আম্মাকে প্রাণীদের মতো ধরে খেল। আম্মা নেওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, সারাদিন বিছানায় পড়ে থাকে। আব্বা চলে যাওয়ার 1 সপ্তাহ পর কায়সার ভাই শহরে চলে গেল। এই সুযোগের অপেক্ষাটুকুর জন্যই আমি এই কয়দিন ছিলাম। আপা বড় চাচির থেকে বলে আমাদের ঘরে চলে আসলো আম্মাকে দেখাশোনা করার জন্য। রাত বেড়ে যাচ্ছে, অসুস্থ আম্মার 2 পাশে আমরা বোন বসে আছি পাহারাদারের মতন। আম্মার সারা মুখ জুড়ে এক ক্রুশ অন্ধকার হামলে পড়েছে। আমাদের 2 বোনের শত অনুরোধে আকুতিতে আম্মা মেলানো মুখ খুলতে বাধ্য হল। মা বলতে থাকলো, যেদিন বউ হয়ে এলাম তোর আব্বার ঘরে, তখন ভরা পূর্ণিমা চলছে, উঠান তিথি আবেগী জোছানা। একদিন সারা রাত আমরা 2 জন চাঁদের আলো ঘুমিয়েছিলাম। বয়স তখন কতবা হবে? 88 বলা যায়। মনের ভিতরে উথালপাতাল আবেগ অনুভবে, অনুভূতিতে, স্পর্শে। আমার জীবনের প্রথম ছেলে ছিলেন তিনি। সেই রাতে আমরা অনেক গল্প বলি। উনি বেশি বলেছে, আমি কেবল অপার মুগ্ধতা নিয়ে উনার কথা শুনে গিয়েছি। তখন কথা প্রসঙ্গে উনি আমাকে বলল, বউ, তোমাকে পেয়ে সত্যিই আমার ছেলে জনম সার্থক। তোমার সুখের জন্য আমি সব কিছু করতে পারি। বল তুমি কি চাও আমার কাছে? তখন কোনো কিছু না বুঝেই ভেবেই আমি উনার মাথা ছুঁয়ে বলে ফেলি, আপনার ভালো থাকাই আমার একমাত্র চাওয়াগু। ও এক দুনিয়া পাওয়া বলেন। আপনি কি চান আমার কাছে? আমি কিভাবে সুখী করতে পারি আপনাকে? উনি আমার হাতকে উনার মাথায় আরও মজবুত করে ধরলেন। বললেন, সত্যি বলছো বউ? আমি বললাম, 1000 সত্যি, লাখো কোটি সত্যি। বলেন, এখন কি চাইব? তোলা থাকুক যত্নে। যদি কোনোদিন তোমার থেকে কিছু চাইবার মতো অবস্থা হয়, সেদিন অবলীলায় চেয়ে নিব, ফিরিয়ে দিবে না তো? আবার বললাম, জীবনেও মরণেও না। কি তখন খুনাক্ষরেও বুঝতে পারিনি যে আমার দেয়া প্রতিশ্রুতি আমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াবে, যার পরিণাম আজকের এই পরিণতি। আম্মা একটু থামলেন, পানি খেতে চাইলেন। পিপাসিত পথিকের না, পানি ভর্তি মাটির কলসি ও জগ আম্মার পাশেই রাখা ছিল। আম্মা আবার মাটির কলসির পানি খেতে তৃপ্তবোধ করেন। আম্মা নলকূপের পানি কলসিতে ভরে রাখেন। আগের দিন 24 ঘন্টার ব্যবধানে সেই জমানো পানি প্রচুর ঠান্ডা হয়ে যেত। আম্মা আগে থেকেই প্রচুর পানি পান করেন। আপা আম্মার মাথা তুলে ধরে পানি খাওয়ালো। আম্মা মাথা দিল বালিশের উপরে। আমরা আম্মাকে আর জোর করলাম না বলার জন্য। আম্মার ব্যথা গল্পের সারবস্তুর আমাদের চোখের সামনে দীপ্তিমা প্রদীপের মতন জ্বলজ্বল করে জ্বলছে। আমরা চেয়েছি আম্মা ঘুমিয়ে পুডুক, আর বলতে হবে না। কিন্তু আম্মা ঘুমালেন, ঘোলাটে চোখে পিটপিট করে চাইলেন আমাদের 2 বোনের দিকে। দুর্বল স্বরে বলতে থাকলেন গল্পের বাকি অংশ। অতি অল্প সময়ে উনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। উনিও অনেক ভালোবাসত আমাকে। আমাদের জীবন ছিল সবার চোখে ঈর্ষণীয়, সম্পর্ক ছিল গতিশীল। উনি আমায় সারাক্ষণ চোখে হারাত। এই ভিতরে সময়ের রথে চড়ে পরপর তোরা 3 বোন জন্ম নিস। তবে শুরুতে একটা পুত্র সন্তান হয়। আমাদের দুর্ভাগ্যক্রমে সে আতুর ঘরেই, অর্থাৎ 15 দিনের মাথায় এই পৃথিবী ছেড়ে চলে যায়। এরপর সে আর কোনো সন্তান নেয়নি, কারণ তার ভয় ও বিশ্বাস ছিল এরপর যা হবে কন্যা সন্তান।
আমিও আর জোর জবরদস্তি করিনি। কেননা যদি আসলেই কন্যা সন্তান হয় তখন উনার অবহেলার শিকার হব মামে দুইজনেই। রজনী জন্মাবার পর থেকেই লক্ষ্য করি দিনে আমার প্রতি উনার সমস্ত আবেগ, মায়া, মমতা, দায়িত্ব, যত্ন কোথায় যেন মিলিয়ে গেল। কোনো সুদূরে ভেসে গেল শুকনো খড়কুটোর মতন। আমি আর উনার ভালোবাসার তোলা খুঁজে পাই না। জেনিফারকে বিয়ে করেছে তোর আব্বা, 2 বছর হয়েছে। জেনিফার ছাড়াছাড়ি মেয়ে ছিল। আমাকে জানিয়েছে 6 মাস আগে। সে জেনিফারের বাবার কোম্পানিতে জব করত। আর তোর আব্বা নাকি সেখানে অন্য একজনের কি ভুলের কারণে ফেসে যায় এবং তোর আব্বার জন্য সেই কোম্পানির অনেক ক্ষতি হয়। তখন তোর আব্বার চাকরি চলে যাওয়ার অবস্থা হয়। আর চাকরি চলে গেলে সে নিজেও কিভাবে চলবে, আমাদের ও পথে বসে যেতে হবে। অন্য কোম্পানিতে গিয়ে চাকরি করার মতো সিচুয়েশনও ছিল না। এদিকে জেনিফার থেকে প্রস্তাব আসে তাকে বিয়ে করলে চাকরি যাবে না, বেতনও কাটা হবে না। তাদের লস কমিয়ে আনতে জেনিফার তোর আব্বাকে পছন্দ করত শুরু থেকেই। নানা কারণে তাদের দেখা হতো, কথা এভাবে সখ্যতা ঘনিষ্ঠতায় রূপ নেয়। আরেকদিকে তোর আব্বা একটি পুত্র সন্তানও চেয়েছে। সে এখন সন্তান সম্ভবা, হয়তো জেনিফারের মাধ্যমে তার সেই ইচ্ছা হবে। আমাকে যেদিন বিশ্বাসটা জানালো তার আগে মনে করিয়ে দিল বহু বছর আগে চাঁদের আলোকে সাক্ষী রেখে এক রাতের কথা। আমি তোর আব্বাকে অনেক ভালোবাসি। তার চাওয়াকে পায়ে ঠেলে দেওয়ার সাধ্য আমার ছিল না। হ্যাঁ, তোরা হয়তো বলবি আমি কেন শক্ত অবস্থান নেইনি, কেন অবলার মতো অবলীলায় তার চাওয়াকে প্রাধান্য দিয়েছি, বলতে পারিস? আমি মাথা পেতে নিব। আমি নারী, স্ত্রী, তার মায়াতে, এই সংসারের মায়াতে তোদের আটকে গিয়েছি বর্ষির আধারের মতো। তোর আব্বা বলছিল আমি তার হৃদয়ে আগের স্থানেই রব সারাটা জীবন, কিন্তু তার কথা মিথ্যা ছিল, শুধুই মুখের কথা ছিল। এতটা বছর পর বাড়িতে এলো, অথচ আমার হাতটুকু ধরার অনুভূতিও তার মাঝ থেকে বিলীন হয়ে গেল। আমার জন্য আমি কার জন্য এত বড় ত্যাগ দিলাম? এই দুঃখ নিয়ে আমি যে আর বাঁচতে পারছি না মারে, আম্মা ফুফিয়ে কাঁদতে থাকল ছোট সন্তানের মতো। আমরা 2 বোন আম্মাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। পরের দিন প্রভাতকালেই আমি উঠে নরেশের বাড়িতে চলে গেলাম। বড় আপা ঘরের সব কাজ করতে থাকল। নরেশের মাকে বললাম, আপনার ছেলে যোগাযোগ করলে বলবেন আমার আম্মা মৃত্যু শয্যাশায় দেখতে চাইলে যেন আপাকে বাড়িতে এনে দেই। তিনি বসতে বললেন, আমি না বসেই তাদের বাড়ি ছেড়ে চলে এলাম। আস্তে আস্তে আমি ভাবি পৃথিবীতে সত্যিই কি প্রতিটি মানুষ সুখের নাগাল অবধি পৌঁছাতে পারে? হায় তো না, সবাই সুখের কাছাকাছি যেতে পারে। বড় জোর বাড়িতে চলে গেলাম। পরের দিন দুপুরেই দেখি সজনী আপা হাজির বাড়িতে, নরেশ তাদের বাড়িতে চলে গেল। আপা রুগ্ন আম্মার পায়ে পড়ে অঝরে কাঁদল। আম্মা তার মাথায় আশীর্বাদের পরশ বুলিয়ে দিলেন। বাকি ঘটনা 1 সপ্তাহ পরে এক রোদ পোড়া নির্জন দুপুরে আম্মা পরপারে পাড়ি জমালেন। তার আদরের 3 কন্যাকে ছেড়ে ও স্বামীর ভালোবাসা না পাওয়ার অসীম দুঃখ বেদনা নিয়ে। দূরে থাকা আব্বা ও কায়েসার ভাই থেকে শুরু করে সবাইকে টেলিগ্রাম করা হলো। কাছের আত্মীয়দের খবর জানানো হলো। আমরা 3 বোন আম্মার পায়ে লুটিয়ে পড়ে অনেক আর্তনাদ করে যাচ্ছি। একটু দূরে দাঁড়িয়ে নোমান ভাই আমার দিকে চেয়ে অনেক কেঁদে যাচ্ছেন। ইশারায় বুঝিয়ে দিলেন, তোর জন্য আমি আছি রজনী, আমি তোকে সুখের কাছাকাছি নিয়ে যেতে পারবো, পুরোপুরি সুখী করতে না পারলেও। আব্বা জেনিফারকে নিয়ে আসালেন, লোক দেখানো কিছু অশ্রু ছাড়লেন। আম্মার দাফন সম্পন্ন হয়ে গেল। বিকেলে চা বানানো হলো। কারো পছন্দ, আব্বারও চা অনেক পছন্দ। সজনী আপার হাত থেকে আব্বার চায়ের কাপ আমি নিলাম। আব্বা মন ভরে খেলেন। এর কিছু সময় বাদে আব্বার মাঝে কেমন ভাব দেখা দিল। তিনি বিছানায় কাত হয়ে পড়ে গেলেন। উনার শরীর ব্যথা আরম্ভ হল অসম্ভব যন্ত্রণার মধ্য দিয়ে। আকস্মিকভাবে কিছু সময়ের মধ্যে আব্বাও এই পৃথিবী ছেড়ে চলে গেল। ডাক্তার ডাকা হলো, জানা গেল আব্বা খারাপ কোনো ওষুধ খেয়েছে, তাই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। হাজার মানুষ আমাদের ঘরে উঠানে গিজগিজ করছে সিনেমা হলের মতো। জেনিফার আব্বার শরীরের উপর পড়ে কান্না করছে। আমরা আব্বার জন্য কাঁদছি না, আম্মার জন্য কলিজা ফেটে যাচ্ছে আমাদের। নোমান ভাই এসে আমাকে শান্ত করার চেষ্টা করল। কায়সার ভাই এসে আপাকে ও নরেশ ভাই সজনী আপাকে নিয়ে গেল। এখানে সুখ নেই, সেখানে সুখের পর কিভাবে পাওয়া যায়? বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি।
যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।